তারা বলছেন তাদের মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, তাহলে ভিন্ন ধর্মের প্রার্থীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এটা নিশ্চয়ই ইসলামে কোথাও লেখা আছে। তো এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা তারা করছেন এখন। তারা নামের শেষে আছে ইসলাম, কিন্তু তাদের এমনকি গঠনতন্ত্রের মধ্যে আছে যেটা ইসলাম প্রতিষ্ঠার জন্য দল। তুষার ভাই, একটু এবার মূল আলোচনায় ফিরতে চাই আমরা। দেখেন, নারীকে নারী হিসেবে চিন্তা না করে একজন মানুষ হিসেবে চিন্তা করতে না পারাটাই হচ্ছে প্রথম ব্যর্থতা এই আমির সাহেবের। নারী কি চায় এটাকে উনি জিজ্ঞাসা করেছেন? উনি বা ওনার দল কি পারে নারীর জন্য কোনো কিছু নির্দিষ্ট করে এইভাবে বলে দিতে? পারেন না। এমনকি যে আহ্বান তিনি জানিয়েছেন তার মধ্যে অনেক যৌক্তিক ব্যাখ্যার অভাব আছে। প্রথমত, উনি কিভাবে জানলেন যে নারী আসলে কাজ না করে 5 ঘন্টা 3 ঘন্টা এইভাবে তার কর্মঘণ্টাকে ভাগ করতে চায়? কিভাবে জানলেন যে নারী রাজা কিংবা রানী না হয়ে একটা সমমর্যাদা চায়, যেখানে দুইজনই আয় করবে এবং দুইজনই সংসারে ব্যয় করবে? আছেন হয়তো এরকম অনেক নারী যারা রানী হিসেবে জীবন কাটাতে চান, তো সেরকম তো পুরুষও আছেন যারা রাজা হিসেবে জীবন কাটাতে চান। তৃতীয় হচ্ছে, উনি যখন বলছেন যে তাকে রানী বানিয়ে রাখো, তাহলে উনি কিন্তু এটাও বলছেন তোমরাও রাজা হয়ে থাকো, তাই না? তো পুরুষকে রাজা ডিক্লেয়ার করার অধিকারী বা তাকে কে দিয়েছে ঘুরায় ফিরায়? তারপরে উনি চিন্তাই করেন নাই যে বাসায় যেসব হেল্পিং হ্যান্ড আছেন প্রচুর নারী, তারা কি করবেন, তারা কর্মঘণ্টা কিভাবে সীমিত করবেন? উনি চিন্তাই করেন নাই বাংলাদেশে প্রচুর নারী আছেন যারা সরাসরি কাজে যোগ দিয়ে বেতন পান না, কিন্তু আমাদের বাংলাদেশে যখন ফসল ঘরে আসে নারীরা সেই ফসলের যত্ন নেন, ধান শুকান, ধান মাড়াই করেন, ধান সংরক্ষণ করেন, এবং তারা পুরুষের কাজে প্রায় সমানভাবে সহায়তা করেন। তো নারী গরু চড়ায়, ছাগল চড়ায়, সন্ধ্যার সময় যে আমাদের সেই কবিতা কি এখনো ভুল হয়ে গিয়েছে যে আমিনাকে বলছে যাতে তরা করে বাড়ি ফিরে গরুটাকে সাথে নিয়ে? তো সেই আমিনারা কি এখন আর নাই? আছে তো। তাহলে সেই আমিনারা কাজ করবে না, এটা উনি আশা করছেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে? এরপরে চিন্তা করেন গার্মেন্টস কর্মীদের কথা। বাংলাদেশের গার্মেন্টস কর্মীদের সিংহভাগ নারী, এবং আমাদের রপ্তানিমুখী শিল্পের সবচেয়ে বেশি আয় আসে এই গার্মেন্টস শিল্প থেকে। এই নারীরা 5 ঘন্টা পর চলে যাবে বাড়িতে, তাহলে নতুন কাজ শিখে নতুনভাবে কাজ করবে আবার অন্য নারী। এই অভিঘাত কি গার্মেন্টস শিল্প সামলাতে পারবে, নাকি নারী এই অভিঘাত নিতে পারবে? কারণ 5 ঘন্টা কাজ করলে তো 5 ঘন্টার বেতনই পাবে, নিশ্চয়ই 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবে না। আর যদি 5 ঘন্টা কাজ করার পরে 3 ঘন্টার জন্য কাউকে নিয়োগ করতে হয়, তাহলে ওই 8 ঘন্টার জন্য গার্মেন্টসকে 11 ঘন্টার পয়সা দিতে হবে। আরেকজন নারী কেনই বা ওইখানে 3 ঘন্টা কাজ করবেন? তিনিও তো 5 ঘন্টায় কাজ করবেন, তাহলে কি 10 ঘন্টায় শিফট হবে? মানে এগুলো অযৌক্তিক, এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক ভাওতা। তারপর উনি চিন্তা করেন উনি নিজে ডাক্তার, নার্সদের কি হবে? এই আমাদের দেশে কিছু পেশা আছে যেখানে নারীরা প্রায় অনেক বেশি পরিমাণে তাদের অংশগ্রহণ আছে। বাংলাদেশের নার্সদের অধিকাংশ নারী। নার্সরা রোগী রেখে চলে যাবে 5 ঘন্টা পরে, তাই না? উনি তো সেটাই মনে হয় আশা করছেন। বাংলাদেশে এমনকি ডাক্তারিতেও কিছু কিছু সাব স্পেশালিটি আছে যেখানে নারীদের প্রবল প্রতাপ, যেমন গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স, এখানে প্রচুর নারী এখন ডাক্তার। নারী কি করবেন? 5 ঘন্টা পরে বাড়ি চলে যাবেন। এমনিতেই ডাক্তারদের বদনামের শেষ নাই, ডাক্তার থাকে না সেই কথা বলা হয়। এমনিতেই বলা হয় যে রেলগাড়িতে বাচ্চা জন্ম হয়ে যাচ্ছে, 3 হুইলারে বাচ্চা জন্ম হয়ে যাচ্ছে, হাসপাতালে গিয়ে বেড পাচ্ছে না। আপনি নিশ্চয়ই সেসব খবর দেখেছেন। তাহলে ডাক্তার বাড়ি চলে যাবে, নার্স বাড়ি চলে যাবে, তাহলে নারী রোগীদের কি হবে, তাই না? তো উনি যে বলছেন যে সংসারে বাচ্চা প্রতিপালন করে একজন রানী হবে, বাচ্চা হওয়ানো ডাক্তারই তো বাড়ি চলে যাবে 5 ঘন্টা পরে। ফলে এটা টোটালি অযৌক্তিক কথাবার্তা। রাজনৈতিকভাবে এরকম অযৌক্তিক কথাবার্তা না বলাই ভালো। যদি ওনাদের বলতেই হয় সরাসরি বললেই পারেন তাদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কি, আর যদি সেটা বলতে না পারেন তাইলে এইসব কথা না বলা ভালো। আর একটু যোগ করি, মানে দেশের নেতৃত্ব দিতে গেলে তার ঘন্টা মেপে দেওয়া যাবে না, এই কারণে কি জামাত নারী প্রার্থী দিতে চাচ্ছেন না? না, তারা তো আবার ওইটাও দাবি করেন যে তাদের দলে নাকি অনেক নারী আছেন, এবং তারা কিন্তু নারীদের কাছে নারীদেরকে পাঠান প্রচারণা করার জন্য, এবং সেই প্রচারণার যে ভাষা এবং যে প্রচারণার যে প্রতিশ্রুতি, সেটা নিয়ে অন্যান্য দলগুলি কিন্তু আপত্তি করেছে, এবং তাদের কাজকর্মের মধ্যে অনেক বৈপরীত্য ইদানিং দেখা যাচ্ছে। যেমন তারা ভিন্ন ধর্মের প্রার্থী দিয়েছেন, কিন্তু তারা বলছেন তাদের মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, তাহলে ভিন্ন ধর্মের প্রার্থীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এটা নিশ্চয়ই ইসলামে কোথাও লেখা আছে। তো এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা তারা করছেন এখন। তারা নামের শেষে আছে ইসলাম, কিন্তু তাদের এমনকি গঠনতন্ত্রের মধ্যে আছে যেটা ইসলাম প্রতিষ্ঠার জন্য দল। তাহলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে ভিন্ন ধর্মের প্রার্থী দিয়ে উনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? ওই ভদ্রলোক কিভাবে তার এলাকাতে ইসলাম প্রতিষ্ঠা করবেন? ফলে এগুলি সব আমরা লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য এক একজন এক এক বিষয়কে ব্যবহার করেন, এবং আজকে আমাদের কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে যে এরকম একটি দল তাদের কাজকর্মের মধ্যে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছেন, মনে হচ্ছে তারা ধর্মের বাণীকেও
ক্ষমতায় যাওয়ার একটা জি, পথ হিসেবে বেছে নিয়েছে। জি, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই তুষার ভাই। যে কোনো দিনই তো তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এর মধ্যে গতকালকে জামায়াত নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং তারা বলেছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত করা হয়নি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নির্বাচনের পরিবেশ আসলে কেমন দেখছেন আপনি? নির্বাচনের পরিবেশ অন্যান্য যে নির্বাচনগুলি হয়েছে তার চেয়ে খুব একটা আলাদা নয়, এই কারণে যে নির্বাচনের আগে বাংলাদেশের পরিবেশ এরকমই থাকে, তফসিল ঘোষণার পরে বরং অনেক জেগে ওঠে নির্বাচনের মাঠ। আরেকটি বিষয় হচ্ছে যে এইবারের নির্বাচন যেহেতু একটা এমন পরিস্থিতিতে হচ্ছে যেখানে যে সরকার আছেন তাদের নিজেদের কথায় অনেক গলদ আছে এবং কাজের মধ্যে গলদ আছে, যে কারণে বহু মানুষ মনে করছে যে নির্বাচনটা ঠিক সময় মতো হবে না, হলেও এটা ভালো হবে না, এরকম অনেকের ধারণা আছে। কিন্তু সরকার বারবারই বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, এই নির্বাচনে যারা অংশ নেবেন তারা এক অসাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার তৈরি করবেন, এগুলি সরকারের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আপনি যদি জামাতের বক্তব্যের কথা চিন্তা করেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে যে সরকার আছে তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছে না। তাহলে লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে তাহলে এই নির্বাচনের সঙ্গে অপরাপর নির্বাচনের কি তফাৎ হলো? 24-এর নির্বাচনও লেভেল প্লেইং ফিল্ড ছিল না, 18তেও ছিল না, 14তেও ছিল না। তাহলে কি দাঁড়ালো? তার মানে এই সরকার কি আগের সরকারের মতোই তারা নির্বাচন করতে গিয়ে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছেন না? ফিল্ড যদি লেভেল না হয়, কোনো দিকে স্ল্যান্টেড হয়, অর্থাৎ কোনো দিকে ঢালু হয়, তাহলে কোন দিকে ঢালু? আপনার মনে আছে কিনা, আমাদের সবারই হয়তো মনে আছে যে জামাতে ইসলাম এটাও দাবি করেছে যে এই সরকারকে সবচেয়ে বেশি সমর্থন তারা দিয়েছে, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য তাদের বিরাট ভূমিকা আছে, এই সরকারের যে বিভিন্ন পদক্ষেপ সেটাকে তারা সবসময় সমর্থন করেছে, তারা এই সরকারের পদক্ষেপকে খুব একটা বিরোধিতা করে নাই, শুধুমাত্র হঠাৎ পিয়ারের দাবি নিয়ে রাস্তায় চলে এসেছিল। কিন্তু এটাও আপনি মনে রাখবেন আবার, যে কমিশনের বৈঠকে তারা নিয়মিত অংশ নিয়েছেন, যেটি হচ্ছে সংস্কার কমিশন, সেই কমিশনের বৈঠকে তাদের একজন প্রতিনিধি, একজন আইনজীবীকে বলেছেন এই সরকার অবৈধ। তো এই সরকারকে তো আপনারা অবৈধ ডেকে একটা অদ্ভুত অবস্থা তৈরি করেছিলেন বা চেষ্টা করেছিলেন। এই সরকারকে এখন অবৈধ বলা যাবে কিনা? কারণ কিছুদিন আগে যাবে কি যাবে না এটা তো আমরা কেউ বলি নাই, কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, এটা তো প্রচারিত হয়েছিল, একের অধিকবার বলা হয়েছে। হ্যাঁ, এটা তো প্রচারিত হয়েছিল, একটা রীতিমতো যুক্তি দিয়ে তর্ক দিয়ে একজন আইনজীবী তিনি এটা বলেছেন, ওই সংস্কার কমিশনের ওই জায়গাতে দাঁড়িয়ে বলেছেন। আমি যেটা ভিডিওতে দেখেছি, আমি জানি না বাকিটা, কিন্তু আমি যে ভিডিওটা শুনেছি তার মধ্যে তো এটাই ছিল যে কেন এই সরকার অবৈধ হয়ে যাবে, কেন এই সরকার ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাইলে ওই কথাগুলি কি ঠিক ছিল? ওই কথাগুলি ঠিক থাকলে তো লেভেল প্লেইং ফিল্ডই না, মানে সরকার এখতিয়ারই থাকে না নির্বাচন করে। আবার তারা এই সরকারের কাছে কিন্তু আবার বলেছেন যে পিআর দিতে হবে, কোথায় কোথায় পিআর দিতে হবে, রাস্তায় আন্দোলন করেছেন। আমি বারবারই মনে হয় যে তাদের মধ্যে এক ধরনের স্ববিরোধিতা কাজ করছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কথা বলছেন। আমার অনুরোধ থাকবে বা আমার আকাঙ্ক্ষা সাধারণ আমি বারবারই মনে হয় যে তাদের মধ্যে এক ধরনের স্ববিরোধিতা কাজ করছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কথা বলছেন। আমার অনুরোধ থাকবে বা আমার আকাঙ্ক্ষা সাধারণ মানুষের তরফ থেকে যে নির্বাচনটি হওয়া দরকার এবং সেই নির্বাচনে মানুষ যেন অবাধ নিরপেক্ষভাবে যেতে পারে এবং ভোট দিতে পারে, এবং নির্বাচনের শেষে যেন ভোটটা স্বচ্ছতার সঙ্গে গুণে যে জিতেছে তাকেই দেওয়া হয়, সেটা যেই জিতুক, জামাতের প্রার্থী, বিএনপির প্রার্থী অথবা ছোট ছোট দলগুলির প্রার্থী, এনসিপির প্রার্থী, যে জিতুক, বিভিন্ন জোটের প্রার্থী, তিনি যেন সংসদে যেতে পারেন। যদি এইটা আয়োজিত হয় তাহলে আমরা এই নির্বাচনটাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন মনে করব। কেউ যদি নির্বাচন অংশ নিতে না পারে তাহলে অগ্রহণযোগ্য হয়ে যাবে না নির্বাচন, কারণ নির্বাচনে অংশ নিতে না পারলেও আগের নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য বলেই দাবি করা হয়েছিল। এবং যারা নির্বাচনে অংশ নিতে পারছেন না, আওয়ামী লীগ, তারা যদি বলেন যে তারা অংশ না নিলে এই নির্বাচনটা অগ্রহণযোগ্য হয়ে যাবে, তাহলে অতীতেও যখন অন্যরা অংশ নেয় নাই তখন ওই নির্বাচনগুলিও অগ্রহণযোগ্য ছিল। তাহলে ওই অগ্রহণযোগ্য নির্বাচন তারা কিভাবে করেছিলেন? তাহলে এখন যদি এমন হয় যে আওয়ামী লীগ নাই, এই নির্বাচনের একটা অগ্রহণযোগ্যতা থাকবে ঠিকই, কিন্তু সেই জন্য নির্বাচন ব্যর্থ হয়ে যাবে না। কেননা এই যে না থাকার কারণ এটাও কিন্তু রয়েছে, অতীতে তো কোনো দলকে এইভাবে না থাকার পরিবেশ তৈরি করতে হয় নাই, কিন্তু আওয়ামী লীগ না থাকার পরিবেশ নিজেরা তৈরি করেছিল, যে কারণে আমি মনে করি যে এই নির্বাচনের কিছু দুর্বলতা থাকবে, কিন্তু এটা অগ্রহণযোগ্য নির্বাচন হবে না। জি, ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, একটু আসতে চাই যে সবার ভিতরে তো একটা শঙ্কা রয়েছে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আসলে হবে কিনা। এর মধ্যে আবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সরকারও প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। বিএনপির আসলে প্রস্তুতি কেমন নির্বাচনকে সামনে রেখে? দেখেন, বিএনপি তো প্রথম থেকেই নির্বাচন চাচ্ছেন,
বিএনপি সবচেয়ে বেশি এই সরকার আসার পরে প্রথম দিন থেকে নির্বাচনের সময় তারিখ চাচ্ছিল। তো এই সরকার অনেক দেরিতে হলো, যেটা প্রকাশ করেছে বিএনপি মেন্টালি রেডি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি নমিনেশনও দিয়েছে 2 দফায়, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায়ও কিন্তু 2য় দফা নমিনেশন দিয়েছে। তার মানে বিএনপি নির্বাচনের জন্য মেন্টালি প্রিপারেড। কারণ সব কিছু হলেও আপনি ধরেন আপনার অসুখ হবে, আপনি হসপিটালাইজড হবেন, আপনাকে স্যালাইন ভরবে, অনেক কিছু করবে, কিন্তু আপনাকে কিন্তু খেতে হবে, যে স্যালাইন দিয়েই খান, যে দিয়েই খান। সো নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য এখন এরকম হয়ে গেছে। একটা নির্বাচন না হলে এই দেশটা অনেকটাই খারাপের দিকে আরও চলে যাবে। সেই জায়গায় বিএনপি বলেছে, যদিও বিএনপির বরাত দিয়ে কিছু যারা নির্বাচন চান না তাদের কেউ বলেছেন এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তফসিল আরও 1 সপ্তাহ পিছিয়ে দিলে ভালো হয়। তারা সবাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দলমতের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, এটার জন্য আমরা গর্বিত। বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা তো তফসিল ঘোষণা পেছানোর কথা বলেন, আমরা বলিনি, অপর পক্ষ বলছে, তারাই কি নির্বাচন পেছাতে যাচ্ছে? হতে পারে তাদের এটা মনে হয়েছে, হতে পারে তারা একটু আরো সময় চাচ্ছে। কারণ এই দলগুলো, এটা তো সত্যি, এই দলগুলোর আপনার ইলেকশন দিলে তাদের জন্য অনেক রকম সমস্যা হতে পারে। তো তাদের যতটা সময় পাবে ততটা তারা গুছিয়ে নিতে পারবে। আমি দলগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আবার কোনো দল আছে তারা পুরাটাই সরকারের মতোই চলে, তারা নতুন দল না, একদম পুরানো দল, কিন্তু সরকার তাদের কথা মতোই চলে। আপনি যেমন ধরেন হঠাৎ করে পিয়ার আবির্ভাব হলো, পিয়ার পদ্ধতি থেকে গেল, যেখানে বলা হলো এটা সংবিধানে নাই, কিছু নাই, এটা কিভাবে সম্ভব, এটা গণভোট কিভাবে হবে? এই গণভোট হওয়ার জন্য একটা গণভোট দরকার, এটাকে কিন্তু কথা বললো না তারা, এই জায়গায় গেল না। বিএনপি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, তারপরে যখন দেখলো যে এইটার জন্য বসে আছে, এবং এটাতেও তারা রাজি যে পরবর্তীতে গণভোট হওয়ার পরে সংসদে এটা আলোচনা সমালোচনায় রেখে 2/3 মেজরিটির আপনার ভোটে এটা পাশ করা যাবে, আইদার নট। তাহলে যদি তাই হয় তাহলে তো আর গণভোটের দরকার পড়ে না। আপনাকে যদি সংসদ থেকেই ফাইনাল যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে তো গণভোট এখানে কোনো কাজ করে না। কিন্তু বিএনপিও বলতে পারেন যে বিএনপি রাজি হলো কেন? বিএনপিও মনে করছে যে মন্দের ভালো, ইলেকশনটা হোক, যেটাই হোক, যতটুকুই ক্ষতি হোক, ক্ষয়ক্ষতি। আপনার মনে করেন যে ওই দলটাই এই সরকার গঠনের পরে তারা তাদের কথা মতো সরকার চললো। সরকার তাদের এমন আছে যে বিএনপির নাম 2nd 3rd পোর্শনে ডাকতো, তারপরেও বিএনপি কিন্তু কিছু মনে করে নাই। তারা সরকার বৈধতার সার্টিফিকেট দিয়েছে তখন, এখন এসে বলে সরকার অবৈধ। 106 ধারা তারাই বলেছে, এখন তাদের বিভিন্ন অ্যাডভোকেটরা বলে যে না, এটা বৈধ নাই, এটা 106-এর মধ্যে পড়ে না, ইত্যাদি। তুষার ভাই যেটা বললেন, একজন আইনজীবী না, আমি অনেক আইনজীবীর সঙ্গে টকশোতে গেছি, অনেক আইনজীবী এই কথা, এটা কিন্তু বলা শুরু হয়েছে মাসখানেক যাবত সর্বোচ্চ। এর আগে পর্যন্ত কিন্তু এই যে 1-1.5 বছরের, 1.25 বছরের বেশি সময় কিন্তু তারা ঠিক ছিল, সরকার ঠিক ছিল। এটা বলার অর্থ হচ্ছে এই সরকারের আন্ডারে নির্বাচন চাই না, এটা। আবার ধরেন যে কোনো পত্রিকা জরিপ প্রকাশ করছে, এই জরিপগুলো কিন্তু আমি সহজ চোখে দেখছি না। যদি আপনারা একটা পত্রিকা কত কথাই বলেন, একরকম বলে যায়, আরেক রকম কার্ড বানান, তারপরেও আমি বলছি, তারা বলছে যে জরিপে এই সরকার আগায় আছে। এই সরকার জরিপে আগায় থাকলে কি এই সরকারের টাইম বাড়বে? এবং এই সরকারের প্রধান থেকে শুরু করে এই সরকার অনেকেই বলেছে সামনে ভয়াবহ অবস্থা হতে পারে যদি সঠিকভাবে নির্বাচন না হয়। তারপরে বলেছে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। এই ঐতিহাসিকটা নেগেটিভ না পজিটিভ তা কিন্তু একবারও বলে নাই। গর্ব করার মতো একটা নির্বাচন, গর্ব করার মতো। এখন গর্ব তো আপনার অনেক রকম হতে পারে। এক ক্লাসে 3টা ছাত্র পড়ে, 3টা ছাত্র বলছে তোমার ছেলে কি হয়েছে, কয় 3rd হয়েছে। ছাত্র কতজন? কয় 3 জন। তো এটাও তো এক ধরনের গর্ব। এখন আপনি কোন ধরনের গর্ব কোথায় কাজে লাগাবেন, এটা হলো কথা। যেখানে ইলেকশনে আপনার যে জিনিসগুলোর দরকার সবচেয়ে, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে সচেতন থাকা দরকার, তারা নির্লিপ্ত। তারা 2 জন মানুষ যদি মারামারি করে, তারা রাস্তায় নিরাপদ দূরত্বে দাঁড়ায় থাকে, মারামারি শেষ হওয়ার পরে যদি কেউ ইনজুর হয় বা মার্ডার হয় তারা তুলে নিয়ে যায়, তারপরে তারা ইনকাম করে ওইটা দিয়ে। ইনকামের জায়গায় তারা কিন্তু ট্রমায় নাই, কিন্তু মারামারির সময় তারা কিন্তু ওই 1 বছর 1.5 বছর আগে ট্রমাটায় তাদের ছাড়ে নাই। তো এটাকে তো স্বাভাবিক জায়গায় আনতে হবে, কারণ নির্বাচন তারা ছাড়া অবান্তর।
অবাস্তব হবে। কারণ যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ কারো ভয় পাবে না। গেল আপনার অস্ত্রগুলা কোনো অধ্যয়ন হয় নাই, থানাগুলা যে অস্ত্র আপনার ডাকাতি হইলো সেই অস্ত্র 1/3 অস্ত্র এখন পর্যন্ত আসে নাই। আপনার 6 লক্ষের অধিক গুলি আপনার ডাকাতি হয়েছে, সেই গুলিগুলো একটাও আসে নাই। তো এই জিনিসগুলো যখন মানুষের কাছে থাকবে, এখানে আমরা 4 জন আছি, 4 জন আমরা ইলেকশনে গেলাম, একটা জায়গায় 4 জন 4 পদে দাঁড়িয়ে আছি। যদি আমরা একজন আরেকজনের সঙ্গে কোনো ভোটার নিয়ে, কোনো পুলিং এজেন্ট নিয়ে যদি আমরা তর্কে লিপ্ত হই, আমরা যে কাউকে কি মন খুলে না, আমরা মন খুলে কি কথা বলতে পারবো? আমি তো ভাবতেই পারি বাকি 3 জনের কাছে কারো না কারো কাছে কোনো অস্ত্র থাকতে পারে, তারাও ভাবতে পারে যে আমার কাছে থাকতে পারে। তো এই যে এই জায়গায় আপনার সর্বসেরা ইলেকশনটা কিভাবে হয়? এরপর আপনার প্রশাসন দলীয়করণের যে অবস্থাটা ছিল সেটা ওই জায়গায় পড়ে আছে। বাকি যেটুকু আছে আরো 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 দলীয়করণ হয়েছে, যেটা যে দলীয়করণের আপনার গুপ্ত দলীয়করণ। প্রশাসন তো রদবদল করা হয়েছে। রদবদল সে কে রদবদল করার? এটা তো নির্বাচন কমিশন করবে। তাহলে আগে করলো, তারপরে আবার লটারি দিল। কার সাথে লটারি দিল? কোন ক্রাইটেরিয়ার লটারি দিল? আদৌ লটারি কোনোটা দেওয়া যায় কিনা, এগুলা কি কোনো চুলচেরা হিসাব হয়েছে? না কোনো রাজনৈতিক দল এগুলা নিয়ে প্রতিবাদ করেছে, না কোনো সরকারের পক্ষ থেকে করেছে, না কোনো সুশীল সমাজ ওনাদের মতো ডাক্তাররা এইসব নিয়ে বলেছে। আমি তো ওনাদের টকশো দেখি। তো এই জায়গাটায় এটা বলে নাই দেখে যে বলবে না তা কিন্তু না, বলবে। রাজনৈতিক দলগুলো বলবে হয়তো বা। কখনো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেখানে মাঝে মাঝে খুব নীরব হয়ে যেত। নীরব হলেই ছেলেমেয়েরা বলা শুরু করতো যে দেখিস কিছু একটা বড় দুর্ঘটনা ঘটবে। ঠিক বাংলাদেশের অবস্থাটা এই জায়গাটায়, এবং ঘটতেও তাই। এবং বাংলাদেশের অবস্থাটা এখন এই অবস্থায় এসে পড়ছে যে সব চুপচাপ, ঝিমঝাম। এই ঝিমঝামের মধ্যে আবার হঠাৎ করে বলে যে নির্বাচনে যদি একদিনে 2টা হয় তাহলে কিন্তু জেনোসাইড হয়ে যাবে। আপনি জেনোসাইডের ভয় দেখাচ্ছেন একটা নির্বাচনের মতো একটা আনন্দমুখর সময়ে, দায়িত্বমুখর সময়ে আপনি জেনোসাইডের ভয় দেখাচ্ছেন। কাকে দেখাচ্ছেন? আপনার কাছে অস্ত্র আছে অনেক বেশি, এই জন্য দেখাচ্ছেন? এই জিনিসগুলোর কোনো সরকার নির্লিপ্ত, কোনো কথাই বলে না। তাহলে সরকার কিভাবে ইলেকশন ওইভাবে করবে? জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনার কাছে আসতে চাই। আপনারা তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নির্বাচন কমিশনকে বলেছেন তফসিল পিছিয়ে দেওয়া হলে সবাই একসাথে যাতে নির্বাচন অংশ নিতে পারে, নির্বাচন কার্যক্রমে অংশ নিতে পারে। একটু জানতে চাই যে মানে আপনারা কি প্রস্তুতিতে পিছিয়ে আছেন বলেই কি এর জন্য নির্বাচন তফসিল পেছানোর কথা বলছেন? আচ্ছা দেখেন, আসলে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে সব যাই করি সব নেগেটিভলি দেখা হয়। ধরেন এই যে একটা এত বড় অভ্যুত্থান হওয়ার পরে এই যে যত বিএনপির নেতা কর্মী বা অন্যান্য রাজনৈতিক দলের যত নেতা কর্মী, তাদের নামে যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা ছিল, এমনকি আমার পরিবারের সদস্যদের নামেও যে একাধিক মামলা ছিল, সেই মামলাগুলো থেকে তো আমরা মুক্তি পেয়েছি না। আমাদের জেল জিরাত হইল না, তা আমাদের থানা কোর্ট কাচারি দৌড়াদৌড়ি করা লাগছে না। তাহলে এইটার ক্রেডিট কিন্তু আমাদেরকে কেউ দেয় না, যে এই অভ্যুত্থানটা সাহস করে ছেলেরা নেতৃত্ব দিল, এই ছেলে মেয়েগুলার কারণে আজকে এই ভালো দিনটা আসলো। ধরেন খালেদা জিয়াকে কি পরিমাণ জুলুম শেখ হাসিনা করছে, একটা সুচিকিৎসা করতে দেয় নাই। আমার মানে মনে পড়ে যে উনার আর্থারাইটিস শোনার পরে মানে কলিজাটা কেঁপে উঠছে ভিতরে, যে উনার হাত বাঁকা হয়ে যাচ্ছে। এবং সেই দিন যে ভিডিওটা দেখলাম যে সামরিক বাহিনীর প্রোগ্রামে উনার হাত এরকম, মানে এটা আসলে যে দেখবে, উনি এখন বাংলাদেশের গার্ডিয়ান না, উনার চেয়ে বড় গার্ডিয়ান আর বাংলাদেশের কেউ নাই। উনি একজন আপসহীন নেত্রী, যে কোনো জুলুম সহ্য করে উনি কিন্তু বিদেশ পালায় যান নাই। উনার সুযোগ ছিল, উনি বাংলাদেশে ছিলেন। তো উনি আসলে আমাদের সবার জন্য একটা আবেগের জায়গা। উনি যে দলমতের ঊর্ধ্বে উঠে যেতে পারছেন, আপা যে বললেন, এটা ওনাদের জন্য অনেক বড় ব্যাপার হইলো। উনি বাংলাদেশের জন্য উনি একেবারে সব দলমতের ঊর্ধ্বে। ওই জায়গায়, ওই আবেগের জায়গা থেকে বলা যে হচ্ছে উনার সুস্থতাটা জন্য আমরা একটা তফসিলটাকে পিছায় দেওয়া। তফসিল পিছায় দেওয়া মানে তো নির্বাচন পিছায় দেওয়া না। তফসিলটা আপনি এক সপ্তাহ পরে দেন, তাতে আমাদের প্রিপারেশন কি? আমাদের তো প্রার্থীদের ইন্টারভিউ শেষ, সিলেকশন শেষ, আমরা আজকে কালকে যে কোনো দিন আমরা আমাদের প্রার্থী ঘোষণা করে দিব। তো ধরেন ওই জায়গায় আমরা ক্ষমতাটা তো ধরে রাখার জন্য বা ক্ষমতা ফোকাস করে আমরা রাজনীতিটা করতে আসি নাই। আমাদের রাজনীতির করার মেইন এজেন্ডা ছিল যে আমরা বাংলাদেশের যে কালচারে যে গুরুত্বপূর্ণ
সংস্কার পরিবর্তন সেইটা নিয়ে আসা বাংলাদেশের রাজনৈতিক কালচারে। এই পর্যন্ত সংবিধান যতবার যে পরিবর্তন করেছে সেই পরিবর্তনের কারণ ছিল কোনো না কোনোভাবে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা, তাই না? এটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমরা যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি কোন কোন প্রস্তাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্বিমত করেছে, যেই কাজটা করলে আপনার নিরপেক্ষতা বিভিন্ন ইনস্টিটিউশনের নিশ্চিত হবে, কিন্তু আবার একই জায়গায় অন্য যারা ক্ষমতায় আসবেন তাদের ক্ষমতা কার্টেইলড হয়ে যাবে, কমে যাবে, ওই জায়গায় তারা দ্বিমত করেছেন। ধরেন আমরা যেই জায়গায় বলেছি যে ধরেন একজন প্রধানমন্ত্রী সে দলীয় প্রধান থাকতে পারবেন না, এইটা আমাদের প্রস্তাবনা ছিল, আমাদের একমত হয়েছিলাম আমরা এই প্রস্তাবনা কেন করেছি। যিনি প্রধানমন্ত্রী উনার কত দায়িত্ব দেখেন, উনি বাংলাদেশের কত কিছু মাথায় নিয়ে ওনাকে কাজ করতে হয়। উনি যদি ওনার রাজনৈতিক দলটা নিশ্চয়ই ছোট বড় যাই হোক, রাজনৈতিক দলেরও তো অনেক এজেন্ডা আছে, ওইটারও যদি উনি প্রধান হন, উনি এত ডুয়েল ক্যাপাসিটিতে এতগুলো কাজ করতে গেলে এটা তো ওনার জন্যও বার্ডেন। হয় ওনার দেশ বঞ্চিত হবে, নাহলে ওনার দল বঞ্চিত হবে, এইটাও তো একটা ফ্যাক্টর। কেউ না কেউ সুবিধাপ্রাপ্ত হবে, কেউ না কেউ বঞ্চিত হবে, ওই জায়গাগুলোতে ওনাদের দ্বিমত। যা হোক, আলহামদুলিল্লাহ যে